এপ্রিলে। তোমাদের মাথায় এটা নিয়ে তোমাদের পড়তে হবে, পড়ার শেষ নেই। এবং পড়াটাকে সিস্টেমেটিক ভাবে না পড়লে যা হয় সেটা কিন্তু পরে টের পাবা। আমি তো তামাদিয়াইনের ইয়েটা পাঠিয়েছিলাম, এমসিকিউ একটা ওটা দেখেছো? তোমরা কি এটা দেখেছো? তামাদিয়াইনের ইয়েটা মেসেঞ্জারে? পাঠিয়েছিলাম, এমসিকিউ তামাদিয়াইন। না না, আমি নেই। তামাদিয়াইনের এমসিকিউ ইয়েটা পাঠিয়েছিলাম, শীটটা পাঠিয়েছিলাম, দেখেছো? মেসেঞ্জারে পাঠাইছেন? কেন, গ্রুপেই তো দিয়ে দিয়েছি। কি জানি খেয়াল করে নাই তাহলে। তাহলে বুঝো এখন তোমাদের সমস্যাটা কি। আমাদের কোচিং এর ওখানে পরীক্ষা হয়েছিল একটা পরশুদিন। হ্যাঁ, কোন বিষয়ের উপরে? আমাদের অল সাবজেক্ট, এই আরে ফুল সাবজেক্ট, ওই যে অনুচ্ছেদ সেকশন সব মিলে। এমসিকিউ। জি স্যার। তো কত পাইছো? রেজাল্ট করে নাই, খাতা এমনি প্রতিদিন সাথে সাথে কাটি ফেলে, ওই দিন কাটে নাই, স্যারদের ছিল, মিটিং ছিল, লেট হয়ে গেছে ওখানে, এই জন্য আর কাটে নাই। এর মানে কি হইলো? শুধু মানে রেজাল্ট পাবলিশিং এর অপেক্ষায় আছে, তাই তো? হুম। না এমনি বেশিরভাগই আপনার পাই। ওই এর আগে দেওয়ানিটা নিচে যে দেওয়ানিতে পাইছিলাম 93। আচ্ছা, তাহলে আমরা আমরা আজকে তো পড়বো এমসিকিউ টেনশন করি না তো। সাক্ষ্য আইন। আমরা কি পড়বো আজকে? সাক্ষ্য আইন। সাক্ষ্য আইন। সাক্ষ্য আইন সর্বপ্রথম 1968 সালে সাক্ষ্য আইনের খসড়া প্রণয়ন করেন স্যার হেনরি সামার, কিন্তু এটি গৃহীত হয়নি। সর্বপ্রথম কিংবা বর্তমান সাক্ষ্য আইন, যা ব্রিটিশ সাক্ষ্য আইন হিসেবে প্রণয়ন করেন ব্রিটিশ আইনবিদ স্যার জেমস স্টিফেন। সাক্ষ্য আইন এক প্রকার অ্যাক্ট, ইয়া একটি পদ্ধতিগত আইন বা অ্যাডজেক্টিভ ল। তবে শুধুমাত্র পদ্ধতিগত আইন না বলে মূল আইন ও পদ্ধতিগত আইনের সংমিশ্রণ বলা যায়। এবং সাক্ষ্য আইন দেওয়ানি, ফৌজদারি কার্যবিধি উভয় ক্ষেত্রে প্রযোজ্য। এই জন্য আইনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাক্ষ্য আইন 1872 সালের 1 সেপ্টেম্বর বা 1 সেপ্টেম্বর 1872 সালের 1 নং আইন। এই সাক্ষ্য আইন উপমহাদেশের 5টি দেশে চালু রয়েছে: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভারত, মায়ানমার। পাকিস্তান, শ্রীলঙ্কা, তাহলে মায়ানমার। আমরা এইটুকু থেকে কি বুঝলাম? সাক্ষ্য আইন, বর্তমান প্রচলিত সাক্ষ্য আইন প্রণয়ন করেছেন কে? ব্রিটিশ আইনবিদ স্যার জেমস স্টিফেন। স্যার জেমস স্টিফেন। জেমস এখানে স্টিফেন। এখানে 2-3টা নাম থাকবে: স্যার হেনরি সামার, স্যার জেমস স্টিফেন, স্যার এডওয়ার্ড হিথ, বিভিন্ন রকম 4-5টা নাম দিবে, কিন্তু আমাদের বর্তমান প্রচলিত সাক্ষ্য আইন প্রণয়ন করেছেন স্যার জেমস স্টিফেন। উনি কে স্যার ছিলেন? জেমস উনি ছিলেন ব্রিটিশ স্টিফেন। আইনবিদ। এটা প্রথমে আমরা মনে রাখবো। এবং সাক্ষ্য আইন কত ব্রিটিশ নম্বর আইনবিদ। আইন? 1872 সালের ইংলিশ। 1 নং আইন, তাই না? এরপরে হইলো প্রকাশকাল। প্রথম কবে প্রকাশ পেয়েছিল? 1872 সালের 15ই মার্চ। কার্যকর হয়েছে কবে? 1872 সালের 1 সেপ্টেম্বর। কত নম্বর আইন? 1872 সালের 1 নং আইন। এবং সেখানে কি 1872 সালের হয়েছে? 1 নং এই আইন। 1872 সালের 1 নং আইন, সাক্ষ্য আইন, এই সাক্ষ্য আইনের ইংরেজি কি বলো? 1872 সালের সাক্ষ্য আইনের ইংরেজি কি বলো? তো কে বলতে পারবা? বলো, সাক্ষ্য আইন ইংরেজি কি? Evidence Act, sir. Evidence Act. এভিডেন্স অ্যাক্ট The Evidence Act. 1900। হয় নাই, এটা দা এভিডেন্স 1972। অ্যাক্ট 1872, এটা বলতে হবে। যদি বলে সাক্ষ্য Okay. আইনের ইংরেজি কি, তখন আমরা কিভাবে উত্তর দিব? দা ইভিজ The দা Evidence কি Act বলবো? 1872. দি এভিডেন্স। হ্যাঁ, দা এভিডেন্স অ্যাক্ট 1872। এবং এটা কোথায় প্রযোজ্য হয়? সমগ্র বাংলাদেশে।
এবং সাক্ষ্য সমগ্র আইন বাংলাদেশ 1872 সাল কবে কার্যকর হয়? 1 সেপ্টেম্বর। এই যে বেসিক 1 কথাগুলো, সেপ্টেম্বর। এই বেসিক গুলো আমরা মনে রাখবো। এবং এই সাক্ষ্য আইনটি কয়টি দেশে চালু রয়েছে? 5টি দেশে চালু রয়েছে। পাঁচটি দেশ। তাহলে এই যে দ্য এভিডেন্স অ্যাক্ট 1872, এই সাক্ষ্য আইনে কি রয়েছে? একটি প্রস্তাবনা, 3টি খণ্ড, 11টি অধ্যায়, 167টি ধারা বা সেকশন। তাহলে সাক্ষ্য আইনে ধারা কয়টি? 167টি। অধ্যায় কয়টি? 11টি। খণ্ড কয়টি? 3টি। প্রস্তাবনা কয়টি? 11টি, 1টি। 3টি, হ্যাঁ, 1টি। এখন আমি এই যে তামাদি আইনের যে এমসিকিউ পাঠিয়েছিলাম, এটা কে কে দেখেছো বলো? তুমি আমি দেখেছো? দেখেছি স্যার। আচ্ছা, আরেকটা বিষয়, হ্যাঁ তোমরা স্যার। এই যে আমার যে এই গ্রুপটাতে তোমরা সাবস্ক্রাইব করো নাই কেন? যখন ইউটিউবে যায় তোমরা তো কেউই স্যার সাবস্ক্রাইব, করি তো স্যার। আরে ইউটিউবে যাইয়া সাবস্ক্রাইব করতে হবে তো। তোমরা তো কেউ স্যার সাবস্ক্রাইব করো করলাম তো নাই। স্যার। রহিমা তো করে নাই। স্যার ইউটিউবে গিয়ে আমি করছি স্যার। আরে রহিমা তো করে নাই, অন্যরা তো করে আমি নাই। কখনো ঢুকিও নাই স্যার। আমি কখনো ঢুকি নাই, এই জন্যই করি নাই। হ্যাঁ, মানে তুমি আমার পরে আর মোবাইল রেকর্ড টিপে শুনো টিপে নাই। ভাল লাগে না। তুমি আর রেকর্ড শুনো নাই, এই তো না বিষয়। না, আমি শুনি নাই হ্যাঁ, কখনো। এটা তোমার আমি জন্য একটা কখনোই শুনি বুমেরাং। নাই। রেকর্ড শুনতে হবে। হ্যাঁ, রেকর্ড শুনতে হবে, রেকর্ড না শুনতে আমার হবে, ভাল লাগে না। তখন রিফ্রেশ হয়। ভাল লাগে না, আমি মোবাইল টিপে টিপে ভালো লাগে না। আপনি ক্লাস করান যে, আমি ওটাতেই আমার এনাফ। এনিওয়ে, যাই হোক, তুমি পরবর্তীতে আবার একেটা গুলো শুনবো, ইয়ে করবো, আমারও ধৈর্য নাই। তুমি সাবস্ক্রাইব করে নিও। সবাইরে বলছিলাম সাবস্ক্রাইব করার জন্য। সাবস্ক্রাইব এনিওয়ে, তো ওটা করা যাবে, ওটা সমস্যা নাই, এনিওয়ে, কিন্তু আমি ইউটিউবে ঢুকে কিছু দেখা ইয়ে করা আমার এগুলো ভালো লাগে না। তোমার তো ইউটিউবে তুমি পড়াটা দেখবা। তোমার ওই ভালো না লাগাটা তোমার জন্য একটা সময় দেখলেই কি হয়ে দেখলে যেতে পারে, ক্লাস ক্ষতির করতেছি, কারণ এগুলো হয়ে আবার যেতে পারে। দেখলে কি আছে? এনিওয়ে, এখন আমরা সেকশন গুলো জি দেখবো। স্যার। এই 167 ধারা সাক্ষ্য আইনের এই বিভক্তিতে আমি কোথায় কি আছে আমরা এক লাইনে জেনে নিব এট এ গ্ল্যান্স। যেমন প্রাথমিক বা প্রিলিমিনারি ধারা কত থেকে কত? 1 থেকে 4 ধারা। ঘটনার 1 প্রাসঙ্গিকতা থেকে 1 থেকে 4, প্রাথমিক বিষয় 1 থেকে 4 ধারা। প্রাথমিক এরপরে বিষয়। হচ্ছে লেখছি স্যার। ঘটনার প্রাসঙ্গিকতা। ঘটনার প্রাসঙ্গিকতা ইংরেজিটা কি? দ্য রিলেভেন্সি অফ ফ্যাক্ট। ধারা কত? 5 থেকে 16। 5 থেকে 16 হুম, লেখছি স্যার। আচ্ছা। স্বীকৃতি বা ইংরেজি হচ্ছে অ্যাডমিশন। অ্যাডমিশন সংক্রান্ত ধারা হচ্ছে 17 থেকে 31 ধারা। স্বীকৃতি ব্র্যাকেটে 17 লিখতে হবে থেকে অ্যাডমিশন। অ্যাডমিশন। অ্যাডমিশন লেখছি স্যার। এরপরে হচ্ছে যাদেরকে সাক্ষী হিসাবে তলব করা যায় না তাদের বিবৃতি। এটা লিখো এইভাবে, যাদেরকে সাক্ষী হিসাবে তলব করা যায় না তাদের যাদেরকে বিবৃতি। স্টেটমেন্ট বাই পারসন হু ক্যান নট বি কল্ড অ্যাজ উইটনেস। এই সেকশনটা কোথায় রয়েছে? 32 থেকে 33 ধারা। এইভাবে ক্যাটাগরি করে সাক্ষ্য আইনটা পড়তে হবে। ধারা লেখছি স্যার। এরপরেরটা হচ্ছে বিশেষ পরিস্থিতিতে প্রদত্ত বিবৃতি। বিশেষ পরিস্থিতি যখন সৃষ্টি হয়, স্পেশাল সার্কামস্ট্যান্স, তখন যে বিবৃতিটা, এটা হচ্ছে 34 থেকে 38 ধারা। স্টেটমেন্ট মেড আন্ডার স্পেশাল সার্কামস্ট্যান্সেস। 34 থেকে 38 ধারা আদালতের রায় যখন প্রাসঙ্গিক, লেখছি স্যার। মানে কখন আদালতের রায় প্রাসঙ্গিক, এইটার ধারা কত? 40 থেকে 44 ধারা। আদালতের রায় যখন প্রাসঙ্গিক, জাজমেন্ট অফ কোর্ট অফ জাস্টিস ওয়েন রিলেভেন্ট।
জাজমেন্ট অফ কোর্ট অফ জাস্টিস ওয়েন রেলেভেন্ট। রেলিভেন্ট এর অর্থ হচ্ছে প্রাসঙ্গিক, ইরিলিভেন্ট এর অর্থ হচ্ছে অপ্রাসঙ্গিক। স্যার 39 থেকে না না, 40 থেকে 44, 44। ও, আদালতের রায় 40 যখন থেকে প্রাসঙ্গিক, 44। এটা হেডলাইনটা এইভাবেই হবে। ওই হেডলাইন ধরে ধরে আমরা কিন্তু পড়াবো। স্যার স্যার হ্যাঁ, বলো। 34 থেকে 38, তাহলে মাঝখানে 39 ধারাটা কি হয়েছে স্যার? ওইটা বিশেষজ্ঞের মতামত যখন প্রাসঙ্গিক। তুমি ওইটা লিখো। তুমি যে বর্ডার লিখছি লাইনটা স্যার। লিখছি, যেটা মিসিং হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা স্যার। তুমি কি লিখেছো বলো? আদালতের রায় যখন প্রাসঙ্গিক 40 থেকে 44 ধারা। হ্যাঁ হ্যাঁ, সেটাই। এরপরের হেডলাইন থাকবে তৃতীয় পক্ষের রায় যে ক্ষেত্রে প্রাসঙ্গিক। আমরা এর আগেরটা শিখেছিলাম আদালতের রায় যখন প্রাসঙ্গিক, কখন প্রাসঙ্গিক। এখন শিখবো আমরা তৃতীয় পক্ষের রায় যেই ক্ষেত্রে প্রাসঙ্গিক। এটা 45 থেকে 51 ধারা। অপিনিয়ন অফ থার্ড পারসন ওয়েন রিলেভেন্ট, ইংরেজিটা পারলে লিখবা। অপিনিয়ন অফ থার্ড পারসন ওয়েন রিলেভেন্ট। লিখছি স্যার। এরপরে হচ্ছে চরিত্র যে ক্ষেত্রে প্রাসঙ্গিক, 52 থেকে 55 ধারা। ক্যারেক্টার ওয়েন রিলিভেন্ট, ক্যারেক্টার ওয়েন রেলেভেন্ট। এরপরে লেখো যেসব ঘটনা প্রমাণ করার প্রয়োজন নেই। ফ্যাক্ট উইচ নিড যেসব নট বি ঘটনা প্রুভড, ফ্যাক্টস উইচ নিড নট বি প্রুভড। ধারা কত? 56 থেকে 58 ধারা। 56 থেকে এই যে 58 ধারা। লেখাচ্ছি, এইখান থেকে 2টা 3টা এমসিকিউ আসবে। এই পড়ার সিস্টেম থেকে এই যা লেখাচ্ছি 2টা 3টা এমসিকিউ পেয়ে যাবা। মৌখিক সাক্ষ্য, অরাল এভিডেন্স, ধারা কত? 59 থেকে 60, 59, 60। আবার বলেন স্যার। মৌখিক সাক্ষ্য, মৌখিক সাক্ষ্য মৌখিক ইংরেজি হচ্ছে সাক্ষ্য, অরাল এভিডেন্স, ORAL, অরাল এভিডেন্স। ওরাল ধারা এভিডেন্স। কত? যদি বলে মৌখিক সাক্ষ্য ধারা কত? 59 থেকে 60। রাইট। এখন যদি বলে দালিলিক সাক্ষ্য কত, ডকুমেন্টারি এভিডেন্স, তখন 61 থেকে 73। 61 থেকে 65। না, 73। 76। ও, জি, দালিলিক সাক্ষ্য, ডকুমেন্টারি 76। এভিডেন্স। ভিতরে ইংরেজিটাও লিখবা, দালিলিক সাক্ষ্য, ডকুমেন্টারি এভিডেন্স। না হলে পরে প্রশ্ন করলে বুঝবা না কোনটা অরাল এভিডেন্স, কোনটা ডকুমেন্টারি এভিডেন্স। এটা বোঝার জন্য ইংরেজিটা জানতে হবে। তাহলে দালিলিক সাক্ষ্য কত স্যার থেকে কত লিখেছো বলো? 61 থেকে 73 ধারা। হ্যাঁ। 61 থেকে 73 স্যার। সরকারি দলিল, পাবলিক ডকুমেন্ট, ধারা কত? 74 থেকে 78। ধারা। হ্যাঁ, সরকারি দলিল, পাবলিক ডকুমেন্ট, বেসরকারি 74 থেকে 78 ধারা। ডকুমেন্ট 74 থেকে 71 ধারা। লিখছি স্যার। এরপরে লেখো দলিল সম্পর্কে অনুমান। দলিল সম্পর্কে অনুমান, এটা হচ্ছে লিখছি স্যার। ইংরেজি কি বলতো? দলিল সম্পর্কে অনুমান ইংরেজিটা কে বলতে পারবে বলো?
রহিমা বলো। জানি না স্যার। দলিল সম্পর্কে অনুমান ইংরেজিটা কি হবে? দলিল সম্পর্কে অনুমান এই কথাটার ইংরেজি কি? Presumption as to document, স্যার। হ্যাঁ, কি বলছো? Presumption, হ্যাঁ, presumptions as to document. প্রিজাম্পশন এজ টু ডকুমেন্ট। আবার উচ্চারণ করো, প্রিজাম্পশন এজ টু ডকুমেন্ট। প্রিজাম্পশন মানে অনুমান করা। অনুমান করা। হ্যাঁ, তাইলে কি কিসের অনুমান? Presumption, দলিল সম্পর্কে অনুমান। ডকুমেন্ট মানে কি? দলিল সম্পর্কে দলিল। অনুমান। প্রিজাম্পশন এজ টু দলিল, ডকুমেন্ট। ডকুমেন্ট মানে হচ্ছে দলিল। আচ্ছা, এটা ধারা কত? ৭৯ থেকে দলিল ৯০। ৮৯ থেকে ৯০। তাহলে আমরা একটা দেখলাম, লম্বা। এখানে দেখলাম মৌখিক সাক্ষ্য, দালিলিক সাক্ষ্য, সরকারি দলিল নাকি? দেখেছি তো, হ্যাঁ স্যার, দলিল, সরকারি দলিল, এটা দেখেছি। হ্যাঁ স্যার। এখন আমাদের সামনে প্রশ্ন থাকবে, দালিলিক সাক্ষ্য, সাক্ষ্যের মাধ্যমে মৌখিক সাক্ষ্য বর্জন করা যায়। দালিলিক সাক্ষ্যের মাধ্যমে কোন সাক্ষ্য বর্জন করা যায়? মৌখিক সাক্ষ্য বর্জন করা যায়। এই মৌখিক সাক্ষ্য সম্পর্কিত ধারা বর্জন ৯১ করা যায়। থেকে ১০০ ধারা। স্যার, দালিলিক সাক্ষ্য, সাক্ষ্যের মাধ্যমে সাক্ষ্যের মাধ্যমে মৌখিক সাক্ষ্য মৌখিক বর্জন সাক্ষ্য করা বর্জন যায়। করা যায়। বর্জন করা যায়। এখন এটার ইংরেজিটা লিখো, ৯১ থেকে স্যার ১০০ ধারা। ১০০ ধারা। হ্যাঁ, এটার ইংরেজিটা লিখো, দ্য এক্সক্লুশন, এক্সক্লুশন, EXCLUSION, দ্য এক্সক্লুশন অফ অরাল Exclusion বাই oral ডকুমেন্টারি এভিডেন্স, of দ্য এক্সক্লুশন by অফ অরাল বাই ডকুমেন্টারি এভিডেন্স। documentary এভিডেন্স বানানটা EBI evidence. DENC, এভিডেন্স। Okay, sir. হ্যাঁ, এটা The কত? হ্যাঁ, এটার exclusion of ইংরেজিটাও oral মুখস্থ করতে হবে। দালিলিক সাক্ষ্যের মাধ্যমে মৌখিক সাক্ষ্য বর্জন করা যায়। বর্জন এই- এই করা যে- যায়। এই ইংরেজিটা কি? দ্য এক্সক্লুশন অফ The অরাল exclusion of oral by documentary evidence. এভিডেন্স। সেকশন কত? 91 থেকে 100. 100। এরপরে লেখো, প্রমাণের দায়িত্ব। প্রমাণের দায়িত্ব ইংরেজিটা কি? বার্ডেন অফ প্রুফ। বার্ডেন, দায়িত্ব। এই প্রমাণের দায়িত্ব কথাটার ইংরেজি কি? বার্ডেন অফ প্রুফ। বার্ডেন মানে বোঝা। তো তুমি যে বোঝাটা দিয়েছো এটা প্রমাণ করতে হবে, দায়িত্ব পালন করতে হবে। বার্ডেন অফ প্রুফ, BURDEN, বার্ডেন, PROOF, প্রুফ। ধারাগত বার্ডেন অফ প্রুফ, এখান থেকে রিটেনে প্রশ্ন আসবে, MCQ-তে প্রশ্ন আসবে, এমনকি ভাইভাতেও প্রশ্ন আসবে। ১০১ থেকে ১১৪ ধারা। ১০১ থেকে ১১৪ 14। লেখছি স্যার। এরপরে লেখো, প্রতিবন্ধ। প্রতিবন্ধ ইংরেজি হচ্ছে অ্যাস্টপাল, ESTOPPEL। অ্যাস্টপেল সম্পর্কিত ধারা ১১৫ থেকে ১১৭। লেখছি স্যার। এখন আমরা সাক্ষী সম্পর্কে, সাক্ষী ইংরেজি হচ্ছে উইটনেস, WI, উইটনেস। হ্যাঁ, WITNESSES, উইটনেস। সাক্ষী সম্পর্কিত ধারা ১১৮ থেকে ১৩৪, এখান থেকেও প্রশ্ন আসবে। সাক্ষী সম্পর্কিত ধারা
ধারা 118 থেকে 100 কত 134। স্যার? 118 থেকে 134। 118 34 ধারা লেখছি এরপরে লেখো, আমরা স্যার। সাক্ষী সম্পর্কিত পড়লাম, এখন কিভাবে সাক্ষী গ্রহণ করতে হয়। সাক্ষীর সাক্ষ্য গ্রহণ। সাক্ষীর কি গ্রহণ করবে? সাক্ষ্য গ্রহণ করবে। সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পর্কিত গ্রহণ ধারা। সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পর্কিত ধারা কত স্যার? 135 এটার ইংরেজিটা লেখো। থেকে 166। 166। ইংরেজিটা লেখো। সাক্ষীর লেখছি স্যার। সাক্ষ্য গ্রহণ ইংরেজি কি হবে বলো তো? The examination of witness. The examination of witness মানে কি? সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা। The গ্রহণ examination of witness ধারা কত? 135 থেকে 166। এরপরে লেখো, অন্যায়ভাবে সাক্ষ্য গ্রহণ ও সাক্ষ্য অগ্রাহ্য করা। অন্যায়ভাবে সাক্ষ্য গ্রহণ ও সাক্ষ্য কি করা? অগ্রাহ্য করা। এই কথাটা লিখেছো? 167 গ্রহণ ধারা। ও সাক্ষ্য অগ্রাহ্য করা এক- অগ্রাহ্য করা হ্যাঁ, কি লিখেছো বলো তো? অন্যায়ভাবে সাক্ষ্য গ্রহণ ও সাক্ষ্য অগ্রাহ্য করা। হ্যাঁ, ধারা কত? 167। ইংরেজিটা লেখো। ইমপ্রপার। ইমপ্রপার ইমপ্রপার admission প্রপার অ্যাডমিশন and rejection of evidence. Improper admission রিজেকশন of অফ evidence. এভিডেন্স লেখছি স্যার। ধারা কত? কত? 167 স্যার। হ্যাঁ, এই আমরা বলেছিলাম সাক্ষ্য আইনের অধ্যায় কয়টি? 11টি অধ্যায়, তাই না? এই 11 নম্বর অধ্যায়ে ধারা কয়টি? একটি। 167। 11তম অধ্যায়ে ধারা কয়টি? একটি। 167 সেইটা কি? ইমপ্রপার অ্যাডমিশন এন্ড রিজেকশন অফ এভিডেন্স। এর বাংলা অর্থ কি? অন্যায়ভাবে সাক্ষ্য গ্রহণ ও সাক্ষ্য অগ্রাহ্য করা। এর ফলাফল কি? অন্যায়ভাবে কোনো সাক্ষ্য গ্রহণ বা বর্জন করার কারণে যদি ন্যায় বিচার ব্যাহত না হয়, তাহলে নতুন করে বিচার করা যাবে না। এই 167 ধারার কথা হইল যে অন্যায়ভাবে সাক্ষ্য গ্রহণ করেছে বা সাক্ষ্য গ্রহণ করে নাই, এর জন্য কি হইতে হবে? ন্যায় বিচার ব্যাহত হতে হবে, ইম্প্যাক্ট হতে হবে, ক্ষতিগ্রস্ত হইতে হবে। যদি আমরা আদালতে প্রমাণ করতে পারি ন্যায় বিচার ব্যাহত হয়েছে, ইম্প্যাক্ট হয়েছে, হ্যাঁ, ন্যাচারাল জাস্টিস ব্যাহত হয়েছে, তাহলে কি ফলাফল কি? নতুন করে বিচার করা যায়। আর যদি ন্যায় বিচার ব্যাহত না হয়, তাহলে 167 ধারা অনুযায়ী নতুন করে বিচার করা যাবে না। শর্ত হচ্ছে ন্যায় বিচার ব্যাহত হয়েছে কিনা। এখন আমার সামনে প্রশ্ন হইল, কয়টা তোমাদের এই লিখিয়েছি বলতো? 1 থেকে 167 পর্যন্ত কয়টা লাইন লিখিয়েছি? 4, 1 5, 10। 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 19টা হ্যাঁ, স্যার। 19টি। 19টি। আর সাক্ষ্য আইনে যদি বলে তফসিল, দা শিডিউল, তফসিল ইংরেজি কি? শিডিউল। সাক্ষ্য আইনে তফসিল সব বাতিল, শিডিউল বাতিল। এটাই হইল জানার। যে বলবে তফসিল কয়টি, শিডিউল কয়টি, সাক্ষ্য আইনের তফসিল বাতিল। বোঝা গেল?
এবং এই 1872 বাদ। সালের সাক্ষ্য আইনটি তফসিল বাতিল। মানে হ্যাঁ, কি জানেন? তফসিল বাতিল। তফসিল বাতিল। তফসিল বাতিল। তাই তো স্যার? বাতিল। হ্যাঁ, এইটাই। বাতিল। এবং এই 1872 সালের সাক্ষ্য আইনটি কয়টি দেশে প্রচলিত আছে বললে কি উত্তর হবে? 5 টি দেশে। 5টি দেশে। আজ 1872 সালের সাক্ষ্য আইনটি আর কোথায় কোথায় প্রযোজ্য হয়? প্রযোজ্য হয় না। সরি, 5টি দেশে প্রযোজ্য হয়। কিন্তু 1872 সালের সাক্ষ্য আইনটি কোথায় কোথায় প্রযোজ্য নহে, মানে এফেক্টেড হবে না, কার্যকর হবে না। এটা হচ্ছে লেখো। 1872 সালের সাক্ষ্য আইনটি সেনাবাহিনী আইন 1952, নৌ শৃঙ্খলা আইন 1961 এবং বিমান বাহিনী আইন 1953 ইত্যাদি আইনের ক্ষেত্রে প্রযোজ্য নহে। মানে আমরা দেখলাম সাক্ষ্য আইনটি 5টি দেশে প্রযোজ্য হয়, কার্যকর রয়েছে, কিন্তু আমাদের এই যে বাহিনীগুলোর ক্ষেত্রে এই সাক্ষ্য আইন 1872 সালের সাক্ষ্য আইন কি নহে? প্রযোজ্য নহে। কোথায় কোথায়? প্রযোজ্য সেনাবাহিনী, নয়। স্যার নৌবাহিনী, আরেকবার বিমান বাহিনী। বলবেন? সেনাবাহিনী স্যার আইন সেনাবাহিনী আইন কত সাল? 1952 সাল, 1952 সালের 1952। সেনাবাহিনী আইন। আর নৌবাহিনী আইন কত তারপর স্যার সালের? 1961 সালের। 1961। আর তারপর স্যার বিমান বিমান বাহিনী আইন কত সালের? 1953 সালের। 1953 53 সালে। সাল সালে লেখছি স্যার। হ্যাঁ, এবং এই সাক্ষ্য আইন কোথায় কোথায় তাহলে আমাদের এই এই সাক্ষ্য আইনটি প্রযোজ্য নয় এই সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী আইনের ক্ষেত্রে। আচ্ছা, এখন প্রশ্ন হইলো সাক্ষ্য আইন কোথায় কোথায় প্রযোজ্য হয়? উত্তর হবে সাক্ষ্য আইন দেওয়ানি এবং ফৌজদারি কার্যবিধির উভয় ক্ষেত্রে প্রযোজ্য হয়। কেন সাক্ষ্য আইন অত্যন্ত আচ্ছা। গুরুত্বপূর্ণ? উত্তর হচ্ছে সাক্ষ্য আইন দেওয়ানি এবং ফৌজদারি কার্যবিধির উভয় ক্ষেত্রেই কি হয়? প্রযোজ্য হয়। প্রযোজ্য হয় সাক্ষ্য আইন, দেওয়ানি ও ক্ষেত্রে প্রযোজ্য হয়। লেখছি স্যার। হুম। কি হইলো আবার? একটা ফোন এসে গেছে। দাঁড়াও, লাইনে থাকো। তাহলে এই 19টা শোনা যাচ্ছে আমাকে? হ্যালো, হ্যালো। হ্যালো স্যার। স্যার শুনতেছি স্যার। এই 19টা ক্লোজ কালকে মুখস্থ বলতে হবে। আচ্ছা স্যার। একদম মুখস্থ করতে হবে, লিখতে হবে। এরপরে যখন পড়া শুরু হবে ভিতরে সুন্দর করে বুঝতে পারবা। সম্পূর্ণ বইটাকে আমি এইভাবে ভাগ করে দিয়েছি, বুঝছো? বু- কি স্যার? ভাগ করে দিয়েছেন? হ্যাঁ, এই সম্পূর্ণ বইটাকে এইভাবে ভাগ করে দিয়েছি একটু সাক্ষ্য আপু, আইন। এই হ্যাঁ। একটু সাক্ষ্য, আপু স্যার যেগুলো লিখেছে একটু গ্রুপে দিয়ে দিয়ে আমি লিখবো। বুঝছো? আচ্ছা ঠিক আছে আপু। সাক্ষ্য আইনের এই হ্যাঁ, 19টি হ্যাঁ এই স্যার। যে হেডলাইন দিয়ে দিলাম, এই হেডলাইন কি করতে হবে বলো? মুখস্থ করতে হবে স্যার। মুখস্থ করতে হবে এবং এটা কালকে আমি ধরবো। আরেকটা হুম। বিষয় হইলো এই এর আগের দিন যে ক্লাসটা নিয়েছিলাম সেটা কোন আইন ছিল বলো তো? মনে আছে? হ্যাঁ স্যার, লিমিটেশন অ্যাক্ট, দ্য লিমিটেশন অ্যাক্ট। হ্যাঁ, লিমিটেশন অ্যাক্টের যে প্রশ্নগুলো পাঠিয়েছি এটা মুখস্থ করতে হবে। কাজেই আমি এই পড়াটা আরো তো আচ্ছা রয়েছে, স্যার। ওরা নাই, এটা বানাচ্ছি না, কিন্তু এটা কালকে মুখস্থ বলতে হবে। আর আমি একটা বইয়ের নাম পাঠাবো, আচ্ছা এই বইটা পারলে কিনে নিবা। ঠিক আছে স্যার, দেন স্যার পরীক্ষা তাইলে। কিন্তু এপ্রিলে। মাথায় রেখে পড়াশোনা করতে হবে এবং এই বইটা কিনে নিতে হবে, নাহলে পরীক্ষা ভালো হবে না।